মা। হ্যাঁ মা। আমি একা একা লুচি খাবো? সেটা হতে পারে? তুমিও আমার সাথে দুটো লুচি খাবে, তা না হলে কিন্তু আমি খাবো না। ও কি কথা বৌমা, বলি এখন যদি আমি লুচি খাই তাহলে রাত্রিরে আমি আর খেতে পারবো না? এখন খাবে আবার সেই রাতে খাবে, কতটা সময় বলো তো? ঠিক খেতে পারবে। তুমিও খাবে, তোমার ছেলেও তো খাবে বলেছে। লুচি করে নিয়ে আসছি আমি। ও পরাগ দেখ দেখি, শোনো শোনো, খেতেই হবে? হ্যাঁ খেতেই হবে, না হলে আমি খাবো না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন বলেছো তখন খাবো খাবো, আমি কেন খাবো? আমি করে নিয়ে আসছি, ঠিক আছে? আপনাকে ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রী, শুধু আপনার নতুন সংসারের কথা ভেবে, আপনার বাচ্চাটার কথা ভেবে। দেখুন, আপনি কিন্তু আপনার স্ত্রীকে প্রচুর অপমান করেছেন। তার বদলে আপনার স্ত্রী আপনাকে অপমান না করে সম্মানটাই ফেরত দিয়েছেন। আমি জানি এর দাম আপনি কোনোদিনই দিতে পারবেন না, তবে উনি যেটা করলেন এটা একটু মনে রাখবেন। কিন্তু একটা কথা বিশ্বাস করবেন, উনি আপনাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। আপনি পাপ করেছেন, সুতরাং অন্য কোনোভাবে শাস্তি আপনাকে পেতেই হবে। যান, চলে যান এখান থেকে। বিপাশা স্যার, স্যার আপনি ওকে বলুন আমার নামটা ওর মুখ থেকে আমি আর শুনতে চাই না, কখনোই না। আমার যেটুকু কাজ ছিল আমি করে দিয়েছি, এর বাইরে আর কোনো কথাই আমি আর শুনবো না। শুনলেন উনি কি বললেন? যান, চোখের সামনে না দাঁড়িয়ে থেকে চলে যান। বিপাশা দেখো, তুমি আমাকে যতই ঘেন্না করো স্যার না আমি কেন, রিকোয়েস্ট করছি আপনাদের একটা কথা। স্যার আমি রিকোয়েস্ট করছি আপনাদের, আপনারা আমার কথায় ওকে ছেড়ে দিয়েছেন তো, কিন্তু ও যদি আমার সঙ্গে আর একটা কথাও বলতে আসে, আমার নাম উচ্চারণ আর একবার করে, তাহলে কিন্তু সেটা আমার জন্য চরম অপমানের এবং অসম্মানের হবে স্যার, এবং আমিও প্রতিবাদ জানাবো। আমি তখন কিন্তু আপনাদেরকে আবারও অনুরোধ করব যাতে ওকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। স্যার আমার নাম উচ্চারণ করার অধিকারও হারিয়েছে, সারা জীবনের জন্য হারিয়েছে। আমার নাম যেন আর কখনো কোনোদিনও উচ্চারণ না করে, আমার সঙ্গে যেন আর একটা শব্দও না বলে। শুধু বলে দেবেন স্যার, ও যেন ডিভোর্সটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেয়, আর কিচ্ছু আমি চাই না। আসছি। আপনাদের দেখলে না, পুরুষ হিসেবে নিজেদের লজ্জা হয়। ব্যবহারটা করলো বলুন। চুপ, যান, চোখের সামনে থেকে বেরিয়ে যান, যান। শিমুল, আরে বাস তোমরা এসেছো। আমি তো ভেবেছিলাম আমি তোমাদের সাথে দেখা করতে যাব। আমরা না দুটো কারণে এসেছি। আচ্ছা আগে বল তো, তোর কেমন লাগলো ক্লাস নিয়ে? আজ তো প্রথম ক্লাস নিলি। ওমা পরাগ, কেমন আছো? এখন একটু বেটার? এখন তো বোধহয় একটু উঠে বসতে পারছো, তাই না? হ্যাঁ, মানে ওই মায়ের পক্ষে একা তো সম্ভব ছিল না। ওই তুতুল এসেছিল, তুতুল আর মা মিলে আমাকে একটু আস্তে আস্তে ধরে এনে বসিয়েছে। আবার রাত হয়ে গেলে তারপরে ওপরে উঠে যাব। কি বলতো, মানে সারাদিন একটা ঘরে এইভাবে কাটাতে তো ভালো লাগে না। সেই সারাক্ষণ বাড়ি বসে থাকতে কারি বা ভালো লাগে, না লাগারই তো কথা। খুব ভালো হয়েছে তোমরা এসেছো, জানো তো আজকে মা নিজের হাতে আমার জন্য লুচি আর বেগুন ভাজা করেছে। না গো না, সেরকম কিছু নয়, আমার মাথায় আসতো না গো। ও কি কথা, আমি করেছি কোথায়? ও তো পরাগ বলেছে তাই করেছি গো। যাক, ভালোই হলো। শোনো বিপাশা বৌদি, তোমরা কিন্তু সব খেয়ে যাবে। হ্যাঁ, মা তো বেশি করেই করেছে। আসলে মায়ের খুব ইচ্ছে ছিল, শিমুল চাকরিতে জয়েন করেছে তো তোমাদেরকে ডেকে একটু খাওয়াবে। ভালোই হলো তোমরা আজকে এসেছো, খেয়ে যাবে। কিন্তু মা, ভাজতে শুরু করো। আরে যাচ্ছি বাপু, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুই অত ভাবিস না তো, আমি করে আনছি, দাঁড়াও গো। এই মা কাকিমা এতগুলো লুচি ভাজবেন একা একা? একা একা ভাজবে কেন? আমি হাতে হাতে ভেজে দেবো, তোমরা কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ খেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আচ্ছা শিমুল, আমি বুঝতে পেরেছি।
तुम जाओ जल्दी जल्दी गरम गरम पूरी खा लो वरना तो ठंड हो जाए है ना। वैसे भी तुम्ही सुबह सुबह काम पे गेছো, पहले तुम खा लो उसके बाद हम लोग खाएंगे। মানেটা কি হ্যাঁ? শোনো, সবাই মিলে খাওয়ার মজাই না আলাদা। আমরা সবাই মিলে একসাথে খাবো। আমি যাব, মায়ের হাতে হাতে কটা লুচি ভেজে নিয়ে চলে আসবো। দাঁড়ো নিয়ে আসি। দাঁড়া না শিমুল, কি? এই যে বললাম দুটো কারণে এসেছি, একটা কারণ তো বললাম, আর একটা জানতে চাইবি না? কি হয়েছে গো? বিপাশা চন্দনকে ছাড়িয়ে নিয়ে এসছে। কি কি বলছো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর পারলাম না রে। বাচ্চাটার কি দোষ আছে বলতো? সত্যি তোর বাবার চাকরি চলে যাবে, ওর মাটা তো না খেতে পেয়ে মরবে, সঙ্গে বাচ্চাটাও। আর খালি খালি বাচ্চাটা আমার কাছে আসে, এসে এসে বলে আমার বাবাকে এনে দাও, বাবাকে এনে দাও, বাবা ছাড়া আমি থাকতে পারি না। ও আমি সহ্য করতে পারছিলাম না রে। শেষকালে ভাবলাম দূর, ছাড়িয়েই আনি। আমার তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, নতুন করে আর আমার কি ক্ষতি হবে? আমি আর কি ওদের ক্ষতি করব বল দেখি? বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওর কোনো ক্ষতি করতে পারলাম না শিমু। তারপর কি বললো? তারপর আর কি, দূর, ধন্যবাদ দিতে এসেছিল। আমি বলেছি আমি কোনো কথাও বাড়াতে চাই না, আমি ওর মুখ দর্শনও করতে চাই না। তবে হ্যাঁ, তোর কথাটা আমি রাখতে পারবো না শিমু, ওই একই বাড়িতে আমি থাকতে পারবো না। মানে বিপাশাদি তুমি ও বাড়িটা ছেড়ে দেবে? হ্যাঁ, দেখি কাল পরশু 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবো। কি বেসিসে ছাড়বে সেটাই তো বুঝতে পারছি না। আমি নিজেও জানি না আমি কি বেসিসে ছাড়বো। দেখছি, চাকরি বাকরির চেষ্টা তো করছি, বাপের বাড়ি চলে যাব না হলে। আর যদি কাছাকাছি কোথাও চাকরি হয় কপাল গুনে, তাহলে এখানে থাকতে পারবো তোদের কাছাকাছি। আর তা না হলে শোনো, তুমি এখানেই থাকবে, ওই বাড়িতেই থাকবে, আলাদা থাকবে, বুঝলে? আর তোমাদের ছাদে চাইলে তো একটা ঘর তোলা যেতেই পারে। শোনো, টাকা পয়সা যা লাগবে আমরা ব্যবস্থা করবো বিপাশাদি, বুঝতে পারছো কি বলছি? মানে আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে পারি? দেখো, কথাটা আমার বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি তোমাকে কিছু টাকা পয়সা এখন ধার দিতে পারি। কিন্তু তুমি তোমার ছাদে ওখানে একটা ঘর তৈরি করে নাও, পরে না হয় সময় সুযোগ করে আমাকে টাকাটা ফেরত দিও। ছাদে আবার ঘর তোলা ওসব কোনো বিষয় নয় গো পরাগ। আসলে কি বাড়িটাতেই আর থাকতে চাইছি না গো। যতই হোক যেমনই হোক, এত বছরের সংসার তো, এতগুলো বছরের কত স্মৃতি, কত কিছু জড়িয়ে আছে, কত মুহূর্ত। আর সেই একই বাড়িতে আমারই চোখের সামনে আমারই স্বামীকে নিয়ে অন্য একজন কেউ সংসার করবে, এটা আর মানতে পারবো না। এতটাও উদার বোধহয় আমি নই। খারাপ লাগবে তো, এতটা কষ্ট আর নিজেকে দিতে চাই না। তুমি ওখান থেকে চলে যাবে বিপাশাদি? কি করব বল, চলে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর আমি যদি চলে না যাই, ওই মেয়েটাও তো নিশ্চিন্তে সংসার করতে পারবে না। इसका मतलब तुम्ही डिवोर्स भी दिए देबे चंदन दा के? হ্যাঁ, কথাবার্তা সব বলেই এসছি। বললাম তুমি কাগজপত্র রেডি করে ফেলো, আমি সই করে দেবো। আরে কোনো ঝামেলার তো বিষয় কিছু না, মিউচুয়াল ডিভোর্স তো। দরকার আমি বলেছি যে ব্যাক ডেটে সই করে দেবো, আর কোনো ঝামেলার মধ্যেই আমি যেতে চাইছি না। বাহ, খুব ভালো তো বিপাশাদি। তার মানে তুমি সমস্ত ব্যবস্থা করে রেখেছো যাতে অপরাধী শাস্তি না পায়। আমি একটা কথা বলি শিমুল, শাস্তির কথা বলছো তো, সবাই তো শাস্তিটা সেইভাবে দিতে পারে না। পারে না বললে তো হয় না, শাস্তি তো পাওয়া উচিত। তুমি জানো এই কারণে আমরা কত ফাইট করেছি। উচিত তো নিশ্চয়ই উচিত, কিন্তু সবাই কি সেটা করতে পারে? তুমি কি পেরেছো? हाँ पराग, वो पारे नहीं, इसलिए ये दिन তোমরা দেখতে পাচ্ছ। पर বিপাশাদির বাত তো अलग আছে না। বিপাশাদির কাছে ওই মौका নেই। চন্দন দা তো অন্য কাউকে শাদি করে এনেছে। তুমি তো ऐसा कुछ করোনি, তুমি তো শিমুলকেই वापस शादी করেছো, है ना? চেষ্টা তো করেছিলাম একবার, হয়ে ওঠেনি।
এসব কথা না ভালো লাগছে না শুনতে। সত্যি তো ভালো লাগার কথা নাকি? শিমুল বলতো স্কুলে কেমন কাটালি আজকে? স্কুলে শুরুতে একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু পরে উইন ওভার করেছি। যাক, খুব ভালো। আচ্ছা শিমুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমাদের স্কুলে ওই স্টাফ রুম থেকে বেরিয়ে বাঁ দিকে একটুখানি এগিয়ে নিচে ওখানে একটা ওই স্বর্ণচাপা গাছ ছিল। হ্যাঁ, এই সময়টাতে তো অনেক ফুল হতো, তুমি দেখতে পেয়েছো গাছটা? দেখতে পেয়েছি, জানো, অনেক চাপা ফুল পড়েছিল মাটিতে। একবার ভাবলাম কুড়োই, তারপর আবার এটাও ভাবলাম যে কেউ যদি দেখে ফেলে কে কি ভাববে। কে আবার কি ভাববে শিমুল? আর তাছাড়া স্বর্ণচাপা তো তোমার পছন্দ, তুমি তো ভালোবাসো। তুমি কি করে জানলে আমি চাপা ফুল ভালোবাসি? জানলাম মানে আমি ওই শুনছিলাম কোথাও, তুমি কাউকে বলছিলে, আমি ওভারহিয়ার করলাম, সেই জন্যই জিজ্ঞেস করলাম। স্বর্ণচাপা গাছটা রয়েছে এখনো? আচ্ছা, ওই দুপুরে মাঠে ওখানে ছেলেরা খেলে এখনো? তুমি স্কুলকে খুব মিস করছো না? মিস করারই তো কথা, এতদিন ওই স্কুলেই তো চাকরি করতো। বল, দেখো, মিস যেমন করি, আবার পাশাপাশি এটাও মনে হয় যে ঠিক আছে আমি যেতে পারছি না, কিন্তু শিমুল তো যাচ্ছে, বেশ তো, আমি না হয় শিমুলের চোখ দিয়েই দেখব। ও বাবা, ভালো হয়ে যাবি বাবা, তুই ভালো হয়ে যাবি, দেখিস আমি তোকে বলছি তুই ভালো হয়ে যাবি। তারপর না তুই আর একটা জায়গায় কোথাও একটা কাজ টাজ খুঁজে নিবি। হ্যাঁ, ভালোই তো হবে, তোরা দুইজনে মিলে চাকরি করবি, ব্যাস সংসারে অনেক টাকা আসবে, তো কোনো অভাব থাকবে না বাবা, দেখিস কোনো অভাব থাকবে না আমাদের। আর বৌমা রোজ কাজ করতে বেরোবে, তাতে তোদের সম্পর্ক দেখবি কেমন সুন্দর হয়, কত মজবুত হয়, তুই দেখিস, তুই ঠিক ভালো হয়ে যাবে। আমি তো শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, সে সমস্ত দেখে আমার যে কি শান্তি, কি শান্তি। দেখা যাক মা, কি হয়। আগে তো আমি ভালো হই, যদিও সেটার আশা খুবই কম, শিমুল জানে সবটাই। সব সময় কেন বলো তো, এক কথা বলো, সব সময় এক কথা বলো না। আশাটাকে না বাড়াতে জানতে হয়, আর এই আশা কি করে বাড়ানো যায় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো, হাতে টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু এখন তো আমি কাজ করছি, হাতে টাকাও থাকবে, তাই ভালো করে ট্রিটমেন্টটাও করানো যাবে। টাকা যখন হাতে আসছে তখন তো নিশ্চয়তা আছে, তাই না? ঠিকই তো, ও তো আগেই বলেছিল পরাগ যে তোমার ট্রিটমেন্ট করিয়ে তোমাকে সুস্থ করে তুলবে। সে তো অনেক টাকার ব্যাপার। তো অনেক পয়সা লাগবে তো কি হয়েছে পরাগ? শিমুল কি বলেছে ইতনা পয়সাও খরচ করতে পারবে না? হ্যাঁ, ভালো তো, তোমার জন্য খরচা করবে না তো কার জন্য খরচা করবে? তবু যদি ভাঙা সংসার একটা জোড়া লেগে যায়, এই না কত। একই সংসারে যদি দুটো মানুষ আবার ভালো মতো করে মিলেমিশে থাকতে পারে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো পর? বৌমা, তোমার ঘরে একটু আসতে পারি? তোমার বাড়ি, তোমার ঘর, যখন খুশি আসতেই পারো, আমি থাকছি এইটুকুই যা। শুধু ওই স্বামী বলে মানুষটি যেন আরে ঘরে না আসে, ওর মুখ আমি দেখতে চাই না। স্বামী বললাম ডিভোর্সটা হয়নি তাই।
তোমার মেয়েকে কিন্তু আমি এখানে ডেকে আনিনি, ও নিজে থেকেই এসে আমার পাশে শুয়ে পড়েছে। ঘুমন্ত মেয়েকে তো আর ঠেলে ফেলে দিতে পারি না। মেয়েকে নিয়ে যেতে এসেছো তো, কোলে করে নিয়ে চলে যাও। আমি মেয়েকে নিতে আসিনি, তোমার সাথে দেখা করতে এসেছি। হঠাৎ? আমি হয়তো ভুলই করেছি, এখন ঠিক করি বা ভুল করি সে বিচার তো আর আমার হাতে নেই। আমার বাচ্চার স্বার্থে এখন সেই ভুল বা অন্যায়ের সাথেই আমাকে সহবাস করতে হচ্ছে। এই যে একটা মানুষ যার নাকি একটা বউ আছে, এত বছর ধরে তার সাথে সংসার করছে, এটা জানার পরেও যখন আমি বিয়ে করেছি, তারপর একটা রাতের জন্য যখন সে বাড়ি ছেড়ে চলে গেল, আমার কি অবস্থা হয়েছে সেটা তো তুমি দেখেছো। বারবার করে তোমার কাছে আর্জি করেছি যাতে তাকে ফিরিয়ে আনা হয়। তাই এখন বলতেই পারি তোমার মনের কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি। এখন এর জন্য কাকে দোষ দেবো বলো তো, আমার কপাল ছাড়া। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো বলো দেখি? বুঝতে পারছি না। শোনো, আমি প্রথম যখন এই খবরটা শুনেছিলাম আমার খুব কষ্ট হয়েছিল, সামলাতে পারিনি অবিশ্বাসের ধাক্কাটা। কিন্তু তারপরে আমার মনে হয়েছে আমি বেঁচে গেছি, আমি একেবারে বেঁচে গেছি। একটা মানুষ যার সঙ্গে এত বছর আমি থাকলাম, সে মানুষটা তো একটা মুখোশ পরা মানুষ, তাকে তো আমি চিনতেই পারিনি। আমি ঈশ্বরের কাছে আমার অশেষ ধন্যবাদ জানাই যে মুখোশ এবং মুখটাকে আলাদা করে দিয়েছেন। উনি আমাকে প্রকৃত মানুষটাকে চিনতে সাহায্য করেছেন। এটা আমার বিরাট পাওনা বলতে পারো। অন্তত এরকম একটা মুখোশধারী মানুষের সঙ্গে সারাটা জীবন পচে গেলে আমাকে তো মরতে হচ্ছে না। বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। তুমি কি বাই এনি চান্স আমাকে ধন্যবাদ জানাতে এসেছো? না না, ধন্যবাদ জানিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, শুধু এটুকু বলতে এসেছি যে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তোমাকে শত্রু মিত্র কিচ্ছু ভাবি না গো। আমি জানি তোমার তো ভাবার কথাও নয়, কিন্তু আমি তোমাকে শত্রু বানাতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম যে তোমার কোনো অন্যায় নেই। এখন আমি যদি তোমাকে শত্রু না বানাতাম তাহলে তো নিজে অপরাধ বোধে ভুগতাম, স্বামীর সাথে সংসার করতে পারতাম না। আর স্বামী বা কাকে বলছি, ও তো আমার স্বামীই নয়। আর যদি ওকে আমার স্বামী হতেও হয় তাহলেও তো সেটা তোমার দয়া ছাড়া হবে না। তাহলে কি তুমি সেই দয়া ভিক্ষাটাই করতে এসছো? বৌমা, বলতে এসেছিলাম, শুনলাম তুমি নাকি এ বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবছো। দেখো, এখনকার দিনে হয়তো হয় না, কিন্তু আগেকার দিনে তো হতো। একজন স্বামী তার দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করত। তাই বলছি, তুমি যদি মনে করো তাহলে এ বাড়িতে তুমি থাকতে পারো। তুমি না হয় তোমার মতো করে থাকলে। কেন মা, তোমার কি মনে হয় তোমার ছেলে বিরাট লোভনীয় একজন মানুষ, যার সঙ্গে থাকতে না পারলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে? সে কথা বলছি না মা, আমি তোমার জন্যই কথাটা বললাম। আমার ছেলের সাথে তোমাকে সম্পর্ক রাখতে হবে না। আমি জানি আমার ছেলে তো অন্যায় করেছে, আর অন্যায়টা অন্যায়, সেটা তো স্বীকার করতেই হবে। তুমি তুমি শুধু আমার বাড়ি থেকে যেও না মা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। বলো, আমি লক্ষ্মী হলে ওকে সরস্বতী? হ্যাঁ, তোমার কি ইচ্ছে একই বাড়িতে তোমার সংসারে লক্ষ্মী সরস্বতী দুজনেই ঘুরবে নাকি? তুমি সে কথা আমাকে বলতেই পারো, ঠিকই তো আমাকে কথা শোনাবেই। চন্দনকে তো আমি ছেলের মতো করে ভালো করে মানুষ করতে পারিনি না। আমি তো অন্যায় করেইছি, সবাই আমাকে কথা শোনাবে, আমার তো কথা শোনারই কথা। পাড়ার লোক আমাকে চিৎকার করছে। কিন্তু বৌমা, তুমি তো একটা অল্প বয়সী মেয়ে মা, বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবে বলো? টাকা পয়সা কোথায় পাবে? একা একা কি করবে তুমি? বাপের বাড়িতে কি করে যাবে? সেখানে তো মান সম্মান। যাবো তোমাকে কে বললো? কখনোই যাব না, আমি বাপের বাড়িতে কখনোই যাব না। আমি বুঝে গেছি আমি একা, আমি একা। আমাকে একার মতো করে নিজের একটা রাস্তা খুঁজে নিতে হবে, আমি খুঁজে নেব। তুমি এখানে থাকতে পারো দিদি, সত্যি আমার কোনো আপত্তি নেই। তুমি দেখছো না আমার মেয়েটা ভালোবেসে তোমাকে কেমন আঁকড়ে ধরেছে। ছোটরা মানুষ চেনে, বড়রা ভুল করে, কিন্তু ছোটরা ঠিক বোঝে। ও তোমাকে কেন এতটা ভালোবাসে বলো? তুমি ভালো মানুষ বলি। এই শোনো, এত কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি না। তুমি কি আর কিছু বলবে আমাকে? হ্যাঁ, ওর বাবা একবার কথা বলবে। কোনো প্রশ্নই উঠছে না।
কোনো প্রশ্নই উঠছে না। এটা যদি হয় আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো এক্ষুনি। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না বিপাশা। আমার মুখদর্শন করার ইচ্ছে তোমার না থাকারই কথা বিপাশা। তুই স্বাভাবিক, কারণ সেই ইচ্ছাটা থাকার মতো কোনো কাজ তো আমি করিনি, আমি করতে পারিনি। দেখো তোমার সাথে যা ঘটেছে সব না কেমন ঘটে গেছে। আমি যে মন থেকে সবটা মেনে নিতে পারছিলাম তাও কিন্তু নয়। আমার ভেতরেও একটা অন্যায় বোধ, একটা পাপ বোধ কাজ করছিল। কিন্তু কি করব বলো? দেখো সেই জায়গা থেকে গিয়ে আমি মধুরিমার কাছে এসে পড়ি। আমি অস্বীকার করছি না, মানে একটা সন্তান দরকার ছিল, কিন্তু তার মানে এই নয় যে একটা সন্তান আমরা দত্তক নিতে পারতাম না। আমরা চাইলেই দত্তক নিতে পারতাম। মানে ইনফ্যাক্ট তুমি বহুবার বলেও ছিলে আইন কানুন সব বাদ দাও। দেখো আমি তো সাধু পুরুষ নই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি তোমাকে। এবার তুমি যদি বলো বেরিয়ে আসার কথা, আমি বলবো আমি বেরিয়ে আসতে পারিনি। আমি আমার নিজের মনের কাছে হেরে গেছি। এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে এখানে, মধুরিমা, এবং এই যে বাচ্চাটি শুয়ে আছে খাটে, বলতে পারো ওদের প্রতি আমার মায়া থেকে গেছে। সেই মায়া আমি আটকে গেছি। দেখো এ বাড়িতে ওদের নিয়ে আসার পর থানা, পুলিশ, লোকজন, মানে সব মিলে, মানে এরা লোকজন এত নেগেটিভ কথা বলছে, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমার জীবনে। আমার মনে হয়েছিল যে কোনোভাবে তোমাকে যদি এ বাড়ি থেকে আলাদা করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় এই সমস্যাগুলো আর হবে না। ভুল ভেবেছিলাম। কিন্তু তারপরও ওখানে দাঁড়িয়ে একটা কথা কিন্তু আমি পরিষ্কারভাবে জানতাম যে জীবনে কখনো কোথাও যদি আমার কোনো সমস্যা হয় এবং সেটা যদি তোমার কানে যায় খবরটা, তুমি পৃথিবীর যেখানেই থাকো, ইউ উইল বি দ্য ফার্স্ট পার্সন। তুমি সেই সময় আমার জন্য আমার পাশে এসে দাঁড়াবে। তখন সেটা হলো তাই। দেখো আমি তোমার ঋণ শোধ করার কথা বলছি না, কারণ আমি জানি সেটা আমি পারবো না, ওটা আমার দ্বারা সম্ভব না। আমি শুধু একটা কথাই তোমায় বলতে চাইছি যে প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যেও না বিপাশা। একটা কথা যদি বলি তাহলে তো তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমি কথাটা তাও বলবো, কারণ সত্যিটা আমি সকলের সামনে স্বীকার করতে চাই। মধুরিমার সামনেও আমি এটা তোমাকে পরিষ্কার করে বলতে চাই, বিপাশা আমি তোমাকে সত্যি ভালোবাসি।